বিপ্লবীরা যখন স্বার্থ নিয়ে চলে সেই বিপ্লবীরা নিজের সন্তানকে নিজে খায়। ক্ষুদ্র কোটা থেকে বৃহৎ কোটায় আমরা উপনীত হয়েছি। সব জায়গায় এখন কোটা। দেশটা এমনিই আপনার দেউলিয়া, না হয় আরেকটু দেউলিয়া হলো। এখন রাজুতে কেন, মহারাজুতে বললেও কিন্তু আর লোক আসে না। কিন্তু জাতিসত্তা, আপনার সংস্কৃতি সত্তা, আপনার জীবনের চলার সত্তা সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আপনার মনে করেন যে ক্ষুদ্র কোটা থেকে বৃহৎ কোটায় আমরা উপনীত হয়েছি। সব জায়গায় এখন কোটা। আপনি গণ অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তার পরিবারকে সরকার করবে, দেশ করবে, এটা কিন্তু এককালীন একটা হয়ে যাওয়ার কথা। কিন্তু তাদের জন্য আলাদা কোটা রাখতে হবে, তাহলে তো একই জায়গায় হলো। ওই 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 ৭১-এ যারা শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের কোটাটা ওই একই জায়গায় তো হলো। এনারাও শহীদ হয়েছেন। আমি আবারও বলছি, সম্মান দিয়ে বলছি, তাদের এককালীন দিয়ে দেন। আপনি একসঙ্গে থুক বরাদ্দ আপনি ৫০০ কোটি টাকা দিয়ে দেন, ৫,০০০ কোটি টাকা দিয়ে দেন, ক্ষতি নাই। দেশটা এমনিই আপনার দেউলিয়া, না হয় আরেকটু দেউলিয়া হলো। কিন্তু ওই জায়গাটায় কোটা। প্রত্যেকটা জায়গায় আপনার মনে করেন এই যে বলে দিচ্ছে এনসিপি আলারা, অমুককে চাকরি দাও, তমুককে চাকরি দাও, সেই তাহলে আবার কোটার মধ্যে আমরা গেলাম। কিন্তু এই কোটাটা অঘোষিত কোটা। তা ঘোষিত কোটার চেয়ে কিন্তু অঘোষিত দৃশ্যমান শত্রুর চেয়ে অদৃশ্য শত্রু বেশি মারাত্মক। এই যে মারাত্মক শত্রুতার মধ্যে যে আমরা পড়েছি, কাদের জন্য? এই প্রজন্মের আমাদের সন্তানদের জন্য। এটা তো সহজেই আমি এই জায়গা থেকে উতরাতে পারবো না যদি আমরা তাদের সহযোগিতা না পাই। কথায় কথায় আপনি বললেন রাজুতে আয়, রাজুতে যাইতে যাইতে আপনার অবস্থাটা কোথায় নিয়ে গেছেন একবার খেয়াল করছেন? এখন রাজুতে কেন, মহারাজুতে বললেও কিন্তু আর লোক আসে না। কিন্তু তো এই যে লোক আসে না, ২ দিন পরে কি হলো? এই যে বলেন যে ৩ জোটের রূপরেখা এরশাদের আন্দোলনের পরে হওয়ার কথা ছিল, এটা হয় নাই। এটার জন্য বিএনপি আওয়ামী লীগ কেউই তেমনভাবে চাপ দিয়ে চায় নাই। বিএনপি আওয়ামী লীগই তো মেন দল ছিল, চায় নাই, হয় নাই। তো এখন আপনারা যে চাচ্ছেন এই যে জুলাই প্রক্লেমেশন, জুলাই সনদ, সেগুলো চাইতেছেন, আবার আপনি বলতেছেন রাজুতে আয়, আবার আপনি বলতেছেন যে এটার জন্য এইখানে টাকা খরচ করতেছেন, ওইখানে চাঁদাবাজি করতেছেন, ওইখানে দখলদারিত্ব করতেছেন, ওইখানে আপনি বদলি বাণিজ্য করতেছেন। তা এই যে করতেছেন, তাহলে আপনি নিজেকেই হত্যা করলেন। বিপ্লবীরা যখন স্বার্থ নিয়ে চলে সেই বিপ্লবীরা নিজের সন্তানকে নিজে খায়। আজকের বিপ্লবীদের দেখে নিজেকে যারা বিপ্লবী দাবি করে, মাস্টার মাইন্ড দাবি করে, তারা কিন্তু নিজের রক্ত নিজে খাচ্ছে। এই নিজের রক্ত নিজে খাওয়া অবস্থায় কতক্ষণ একটা জাতি টিকতে পারে, সমাজ টিকতে পারে, কিংবা একটা গোষ্ঠী, মানে বিশেষ গোষ্ঠী তো ছাত্ররা, তারা টিকতে পারে। এবং ম্যাক্সিমাম ছাত্ররাই তো এখন চলে গেছে ব্যাক টু দ্য বাইবেল। পাকিস্তান পন্থা দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু এখন বলা শুরু করেছে যে আমরা স্বৈরাচার তাড়িয়ে রাজাকারকে নিয়ে এসেছি দেশে। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে যা দেখছি, আগে একচেটিয়া ভারতের শিল্পীরা আসতো, আমরা গান দেখতাম বা নাচ দেখতাম, শুনতাম। এখন একচেটিয়া পাকিস্তানের শিল্পীরা আসে, আমরা সেটাও দেখছি যে ওই শিল্পীরা গান গাইলে সেটা কিন্তু সমস্যা হয় না। বাংলাদেশের শিল্পীরা গান গাইলে আপনার কয়টা কনসার্ট হয় এখন দেখেন, সব বন্ধ হয়ে গেছে। কয়টা আপনার স্কুল কলেজের আপনার শরীর চর্চা, আপনার সঙ্গীত শিক্ষক বাদ দিলেন, দিছেন শরীর চর্চা মানুষের জীবনের অপ্রয়োজনীয়। ইসলাম নিজেই নামাজটা তো একটা শরীর চর্চারই অংশ। আপনি যেইখানে এটা ছাড়া কোনো জাতি, কোনো পৃথিবীর কেউ চলতে পারে না, সেটাও আপনি বাদ দিয়ে দিলেন। তাহলে এই যে আপনি বাদ দেওয়া রাজনীতির মধ্যে নিজেকে জুড়ে দিলেন, এই জায়গাটা এটা কোথায় যায় উপনীত হবে? তো সেইখানে আপনার আজকে এই ১ বছর আপনার জামাতকে, শিবিরকে আপনি অন্য নাম দিয়ে প্যানেল পাশ করাইলেন, ডাকসু সহ সবগুলায়। আজকে কি হলো? ইকবাল হল, জহুরুল হক হলে আপনার পাকিস্তানের পতাকাকে রাস্তার মধ্যে লেপে দেওয়া হলো। এবং আজকে আসলে বেগম রোকেয়া দিবস, এটা কিন্তু মারাত্মক একটা কথা। আমরা তো চাই না কোনো দেশকে অপমান করতে। কিন্তু আমরা বেগম রোকেয়াকে নিয়ে এখন বিভিন্ন আমলনামা বের করা হচ্ছে। আমরা দুজন এই জায়গায় বসে কথা বলতে পারছি বেগম রোকেয়ার কল্যাণে। তো সেই জায়গায় এসে এমন দিনে ২০২৫-এ এসে আমরা আসলে আমাদের একজন নারী জাগরণের অগ্রদূতকে নিয়ে এমন কথা দেখতে পাই, এটা আসলে কতটুকু প্যাথেটিক? এটার কারণ আছে, তারা বেগম রোকেয়াকে মনে করে তাদের চরমতর শত্রু। এই কারণে বেগম রোকেয়া যদি না থাকতো আপনি উপস্থাপন করতে পারতেন না, আমিও টকশো করতে পারতাম না, নেভার অ্যান্ড এভার। হ্যাঁ, তো এই এরিয়ার মানুষগুলো শুধু কিন্তু বাংলাদেশ না, আপনার কলকাতা থেকে শুরু করে এই যে বাংলা ভাষাভাষী, এইখানে কিন্তু সে উত্তরণ ঘটিয়েছে। তো সেই জায়গায়
তাকে যদি ভ্যানিশ করে দেওয়া যায়, আবার আপনাকে যে ঘরে ঢোকাবে, ঘরে ঢোকানোর জন্য তো কিছু আয়োজন আছে, কিছু কাজ করতে হবে। এই কাজগুলোর আগে এগুলা ভুলায় দিবে। আপনার যেমন এখন ওই যে স্বাধীনতার কোনো একজন টকারকে দেখলাম, টকশো করে যিনি, হঠাৎ করে, আমি রাজনীতিও করেন না এই জন্য আমি এই কথাটা বললাম, সে বলছে স্বাধীনতার যে আত্মসমর্পণ করে, কার কাছে আত্মসমর্পণ করেছে এটা নিয়ে তার বহু দুঃখ। সে এটা বলতে গিয়ে কি করছে, মাঝখানে একটা লাইন বাদ দিয়ে দিছে, একটা বানানো পেজ দেখিয়েছে। তো এই ধরনের কাজগুলো অপসংস্কৃতি, অপরাজনীতি, অপশিক্ষা, এগুলো আমাদের কোথায় নিয়ে যাবে এখনো যদি আমরা ধরতে না পারি। এই যে আমি একটা পাতা নিয়ে এসে আপনাকে এইরকম দেখাইলাম আর হয়ে গেল, তা কিন্তু সম্ভব না। এখন কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে এই যে বটবাহিনী। আগে আমি যখন আপনার বয়স ছিলাম তখন আমি রাজনীতি করি, কিংবা তার চেয়েও আরও কম বয়স, তখন থেকে আমি ছাত্র রাজনীতি করি, এই পর্যন্ত এই বয়সে এসে আমাকে গালি শুনতে হচ্ছে। অথচ আমি কিন্তু আপনার কম বয়স থেকে তখন কিন্তু আমি গালি শুনিনি। আমি দেখতে কিন্তু খুব বেশি খারাপও ছিলাম না, আমি কিন্তু গালি শুনি নাই। তাহলে আমাকে আমার মতো এই বয়সে, পরিণত বয়সে আমাকে কেন গালি শুনতে হবে একটা বটবাহিনীর কাছে? তার মানে কি, যে সমস্যার সৃষ্টি করছে তাদের সমস্যা, দেশের উন্নয়ন করলে সেটাই সমস্যা, দেশের সমস্যার সৃষ্টি করলে তাদের কাছে কোনো সমস্যা না। তো এইটাই যখন নেগেটিভ যখন পজিটিভ হয়ে যায়, তখন তো আপনাকে নেগেটিভটাকে নেগেটিভ বানাতে হবে, আইদার আপনাকে ভ্যানিশ হয়ে যেতে হবে। আপনার জাতিসত্তা, আপনার সংস্কৃতি সত্তা, আপনার জীবনের চলার সত্তা সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এটা তো গৃহযুদ্ধের মতোই এখনও চলছে। যে কোনো মানুষ বলতে পারেন গৃহযুদ্ধের শুরুর, হঠাৎ করে একটা মানুষকে আপনি মেরে ফেললেন, রাস্তায় হেঁটে যাচ্ছে তাকে মেরে ফেললেন, আপনার একটা কাজের বুয়া রাখছেন তাই সে দুইজনকে মেরে ফেললেন। এই যে জিনিসগুলো আইন সবাই নিজের হাতে তুলে নিচ্ছে। অথচ ওই কাজের বুয়াটাই যদি জানতো যে তার যে থানায় থাকে, যে শহরে থাকে, সেই শহরে কেউ কাউকে একটা নর্মাল বিট করছে, নর্মাল, তাকে থানায় ধরে নিয়ে গেছে, তার শাস্তি হয়েছে, তার 6 মাসের জেল হয়েছে, ঠিক আছে? তাহলে কিন্তু ও এই সাহসটা পেত না। ও জানে ওর একটা সিন্ডিকেট আছে, ও জানে এখান থেকে কিভাবে উতরাতে হয়, তাকে কতটা প্রশিক্ষিত। তো সেইখানে প্রতিদিন যে দেশের থানা, যে দেশের পুলিশ ডিএমপি থেকে বলা হয় যে গত 10 মাসে প্রতিদিন 20 জন করে অপমৃত্যু হয়েছে, খুন হয়েছে। তো গড়ে 20 জন করে যে দেশে খুন হয়, সে দেশে আর কি থাকলো আপনার বাদ গৃহযুদ্ধে?